ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা মাহবুব। দিনের বাছাই করা সংবাদ ও এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। জনাব হাসান মামুন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা আজকে দেখলাম আসলে প্রধানমন্ত্রী বলেছেন যে অতিরিক্ত মুনাফা করে মানুষকে কষ্ট না দেয়া, সেই কষ্টটা যাতে না দেওয়া হয় ব্যবসায়ীদের প্রতি সেই আহ্বান জানিয়েছেন। অতীতেও যারা সরকার প্রধান ছিলেন তাদেরকে কিন্তু এই একই আহ্বান আসলে জানিয়েছিলেন সেই সময়কার প্রধানমন্ত্রীরাও, কিন্তু এই আহ্বানে আসলে কখনোই ব্যবসায়ীদেরকে আমরা সাড়া দিতে দেখিনি। আপনার কাছে জানতে চাই আসলে এই বিষয়ে। না, আমাদের ব্যবসায়ীদের অভ্যাস খারাপ। আমাদের ব্যবসায়ীদের সাধারণভাবে ব্যতিক্রম নিশ্চয় আছে। তাদের ওপরে আস্থা রাখা যায় না যে তারা পরিস্থিতির সুযোগ নেবে না। নাটোরে একটা ঘটনা তো সামনে এসছে, তাই না? মানে একটা বাঁশঝাড়ের ওখানে মাটি খুঁড়ে একটা পানির ট্যাঙ্কি ঢুকিয়ে দিয়েছে এবং সেখানে তেল ভরে একজন জ্বালানি তেলের ব্যবসায়ী মানে বিপুল পরিমাণ তেল স্টোর করেছিল, যে তেলের দাম বাড়বে এবং বেশি দামে তেল বিক্রি করবে। তো সেটা ডিটেক্টেড হয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে। আমি দাবি করব যে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সর্বোচ্চ মানে আইনে সর্বোচ্চ, আমার মনে হয় তাকে কনসিডার করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আমরা উচিত। দেখলাম যে মাত্র 5,000 টাকা জরিমানা করা হ্যাঁ, হয়েছে। 5,000 টাকা, আমি সেটাই বলছি। আমি জানি না আইনে কতখানি মানে সর্বোচ্চ শাস্তির বিধান আছে। সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এবং আমি তো মনে করি যে দেশের এই পরিস্থিতিতে এই ব্যাপারে আইনের সংস্কারও হওয়া উচিত। আমি জোর দিয়ে বলবো যে মানে এরকম সিচুয়েশন তো ভবিষ্যতে হতে পারে, আরো হতে পারে। তো বারবার আমরা কি এগুলো ফেস করবো কিনা, তাই মানে না? আমরা শুধু দেখলাম যে আসলে এই যে জ্বালানির যে সংকট, শুধু এই এখনকার সংকটই না, অতীতের সময় আমরা দেখেছি যে পেঁয়াজ থেকে শুরু করে মানে নিত্য পণ্যের বাজারে যখন যেখানে সংকট হয় তখনই আসলে ব্যবসায়ীরা মুনাফা পিছনে হুম। আসলে বেশি আমাদের ছোটেন কিনা। আমাদের ব্যবসায়ীদের মধ্যে প্রফিট ম্যাক্সিমাইজ করার প্রবণতা খুবই তীব্র। আহ, এটা এটা অস্বাভাবিক না, ব্যবসায়ীদের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে মানে সুপার প্রফিট, যেটাকে আমরা ইকোনমিক্সে বলি, অ্যাবনর্মাল প্রফিট গেইন করার চেষ্টা আছে। আপনি লক্ষ্য করবেন যারা মানে এটা একটু শ্রেণী ঘৃণামূলক কথা হয়ে যেতে পারে, তারপর আমি বলছি যে যারা ভ্যানে ব্যবসা করে, সবজি বিক্রি করে, তাদের মধ্যেও সুপার প্রফিট করার প্রবণতা আছে। যদিও হয়তো দেখা যায় যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা তারা খুব কম দামে জিনিসপত্র দিয়ে দিচ্ছে, কিন্তু যখন মানে পিক আওয়ার, তখন তারা কিন্তু বেশ উচ্চ দামে পণ্য সামগ্রী বিক্রি করতে চায়। এবং ঢাকা শহরের মধ্যেই পণ্যের দাম হাত ঘুরতে ঘুরতে অনেক বেড়ে যায়। এই প্রবণতা আমাদের মানে একটা জাতিগত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী যতই উদাত্ত আহ্বান জানান না কেন, এই আহ্বানে কোনো কাজ হবে না। এবং এটা স্ট্রংলি মনিটর করে এই পরিস্থিতি ট্যাকেল করতে হবে। বিশেষ করে জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, সংকট না আসলে, মানে সংকট হতে পারে সেই আশঙ্কায় একটা হুড়োহুড়ি শুরু হয়েছে। সংকট কিন্তু নাই। সরকার পরিষ্কারভাবে বলছে এবং আমরাও জানি যে জ্বালানি তেলের একটা স্টোরেজ আমাদের থাকে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, বিভিন্ন রকম পেট্রোলিয়াম প্রোডাক্টের বিভিন্ন রকম। এটা নতুন না। এবং সরকার কিন্তু অধিক দামেও জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছে। আজকে অনেকগুলো খবর আছে, এমনকি কিছু নিশ্চয়ই ভালো আমরা সেই বিষয়গুলোতে ভালো আবারও খবর আছে। আসবো। আমাদের সঙ্গে জনাব আক্কাস আহমদ আছেন। আপনার কাছেও একটু একই বিষয়ে আসলে যদি আপনার মতামত জানতে চাই যে আমরা দেখি যে রাজনৈতিক নেতারা বা আমাদের দায়িত্বশীল যারা সরকারের দায়িত্বশীলরা সবসময়ই আসলে এই আহ্বানটা করে আসেন, কিন্তু এখানে আসলে ব্যবসায়ীদেরকে শুধু আহ্বানের মাধ্যমেই আসলে খুব মানবিক করা যাচ্ছে না। এখানে সমস্যাটা কোথায়? ধন্যবাদ ডিবিসি নিউজের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। এটা হচ্ছে যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমাদের দেশের যে আমলাতান্ত্রিক সংস্কৃতি, সেটা হচ্ছে খুবই একটা মানে দুর্নীতিগ্রস্ত সংস্কৃতি। আমাদের আমলাদের মধ্যে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন, সেটা আমাদের দেশে নাই বললেই চলে। বিশেষ করে আপনি দেখেন যারা ল এনফোর্সিং এজেন্সিস আছে, যারা আইনের শাসন বাস্তবায়ন করবেন এবং যারা আইন প্রয়োগ করবেন,
এবং তারা কিন্তু নিজের আইন ভঙ্গ করেন। এবং বিশেষ করে ব্যবসায়ী সিন্ডিকেট যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারগুলোকে দখল করে আছে, সিন্ডিকেট বাণিজ্য করে আসছে, সেটা খুবই দুঃখজনক। বিশেষ করে বাংলাদেশ তো একটি উন্নয়নশীল রাষ্ট্র, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র, এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এবং আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের যে সারপ্লাস যে টাকাটা, সেটা কিন্তু দুর্নীতির মাধ্যমে কিছু ব্যবসায়ী এবং তাদের সাথে কিছু আমলা জড়িত আছে। তারা কিন্তু বাজার থেকে টাকাটা নিয়ে সেটা তাদের নিজের পকেটে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে বিদেশে পাচার করছে, এবং হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাজার থেকে বিদেশে পাচার হচ্ছে। সেজন্য আমি মনে করি যে এখানে বিশেষ করে আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই সরকার, এই বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার আগে, বিশেষ করে আওয়ামী লীগের যে সময়টা, এখানে একটা সিন্ডিকেট বাণিজ্য হয়েছে, বড় ধরনের সিন্ডিকেট বাণিজ্য হয়েছে। সেটা আমি একটু বলি। যেমন ধরেন বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়, এই সমস্ত মন্ত্রণালয় কিন্তু প্রশাসন নিয়ন্ত্রণ করে এবং আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠা কিন্তু তাদের দায়িত্ব, এই সমস্ত মন্ত্রণালয়গুলোর দায়িত্ব। কিন্তু আপনি যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে সচিব কিংবা বিভাগীয় কমিশনার কিংবা জেলা প্রশাসক কিংবা উপজেলা পর্যায়ে ইউনো, তারা যদি ব্যবসায়ীদের থেকে কমিশন নিয়ে তাদের সাথে যদি দফা করে এবং কমিশন বাণিজ্য করে, সেখানে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। সেখানে তো ব্যবসায়ীরা দেখা যায় যে 5% ঘুষ দিয়ে 30-40% বাজার থেকে অতিরিক্ত মুনাফা তুলে নিয়ে যাচ্ছে, এবং সেটা তারা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করছে। সেজন্য ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের যে সংস্কৃতি, সেখানে কিন্তু সুশাসন দরকার এবং সেখানে স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। এবং সেই জন্য সেখানে আমি মনে করি যে আইনি কাঠামো তৈরি করা দরকার, পলিসি নেওয়া দরকার, যাতে দুর্নীতিবাজ, আমলা এবং এই যে যারা ব্যবসায়ী, তাদের যে সিন্ডিকেট, সেটা ভেঙে দিতে হবে এবং সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ প্রশাসক নিয়োগ দিতে হবে, যাতে দেশের স্বার্থ বিরোধী যে কোনো কাজ যাতে তারা করতে না পারে। আপনি দেখবেন যে তারা এক এক সময় এক একটা আইন প্রয়োগ করে, আইন দেখায় এবং বলে যে এটা আইনগত বাধা আছে, কিন্তু পরবর্তীতে যখন ঘুষ বাণিজ্যের মাধ্যমে সেখানে কোনো আইনি সেই কোনো বাধা কাজটি থাকে তখন না, হয়ে যায়। নিশ্চয়ই দিনের আরেকটি তখন সংবাদের হয়ে যায়। দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই জনাব আক্কাস আহমেদ। এনসিপি বলেছে যে সরকার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা এই অভিযোগটি করেছে যে জুলাই সনদ নিয়ে তারা আদালতে গিয়ে সেটিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এখন কিন্তু আমি এখানে একটি কথা, মানে আমার পর্যবেক্ষণ সেটা হচ্ছে কি, বর্তমান যে সরকার যারা গঠন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান নেতৃত্বে, এবং বিরোধী দল হিসেবে আছে জামাতের নেতৃত্বে যে জোট, তারা এখন আপনি সংস্কারের পক্ষেও কিন্তু মানুষ ভোট দিয়েছে, এবং কিন্তু বিএনপি কেও কিন্তু জনগণ ম্যান্ডেট দিয়েছে, সমর্থন দিয়েছে, এবং তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে, তারা পার্লামেন্টে গিয়েছে। এখন গণপরিষদ যে বিএনপি মানবে না বা মানছে না, সেটা আমি বলবো না। কারণ দেখেন, এখানে কিন্তু গণপরিষদের বিষয়টা কিন্তু আগের যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, সেখানে কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত নাই। এখন বিএনপির যে বক্তব্য, সেটা হচ্ছে যে এটা সাংবিধানিকতার প্রশ্নে, সাংবিধানিক বৈধতা, অনেক কনস্টিটিউশনাল লেজিটিমেসির প্রশ্নে। কারণ কনস্টিটিউশনে তো এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা নেই, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, সংবিধান সংস্কার কমিশন করেছে, সেটা রেফারেন্ডাম, গণভোটে দিয়েছে, সেটা জয় হয়েছে, ঠিক আছে। কিন্তু বিএনপি সরকার কিন্তু আবার এট দ্য সেম টাইম জনগণ কিন্তু বিএনপি কে ব্রুট মেজরিটি, যে একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সরকারের এই সুযোগটা আছে যে তারা সেটা কি গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না। নিশ্চয়ই আর আপনি আমাদের এখানে সঙ্গে এটা এখনো এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের পারসেপশন কি, নিশ্চয়ই এবং তাদের সংসদ জন্য শুরু হলে হয়তো সেটি কোনটা বলা যাবে। দেশের জন্য সেটা বলা যাবে। আক্কাস আহমেদ থাকবেন আমাদের সঙ্গে। আমরা এই বিষয়ে একটু জনাব হাসান মামুন আপনার বক্তব্য শুনতে চাই। এই যে একটা প্রশ্ন উঠেছে যে আসলে একই ধারায় গণভোট এবং নির্বাচন একই সাথে হলো, নির্বাচনকে মানছে কিন্তু গণভোটকে মানছি না, এই যে প্রশ্নটি দাঁড়িয়েছে, সেখানে আসলে মানে এই প্রশ্নের আদৌ কোনো ভিত্তি আছে কিনা? হ্যাঁ, যখন গণভোটের আয়োজন করা হয় তখনই কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে এর ভেতর দিয়ে যে অগ্রগতি হবে সেটা আগামী সংসদে অনুমোদিত হবে কিনা। এটা নতুন না এবং এটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, এটা হওয়ারই কথা ছিল। বিএনপি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, মানে ভিন্নমত জানিয়েছিল।
আর সরকার যে অবস্থান নিয়েছিল এটা গ্রহণযোগ্য ছিল না। সরকারের অবস্থান ছিল যে অধিকাংশ দল যে বিষয়ে একমত সে বিষয়ে গণভোটে যাবে। তো অধিকাংশ দল বলতে আমরা তো জানি যে নাম কাওয়াস্তে কিছু পার্টি ছিল, সাইনবোর্ড সর্বস্ব পার্টি ছিল। এগুলোকে কোনো রাজনৈতিক দল বলা যায় না, গ্রুপস বলা যায়, তাই না? দল বলতে বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ তো পলাতক অবস্থায় আছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলামী আর নবগঠিত দল এনসিপি। এনসিপির বয়স 1 বছরও হয়নি, তাই না? দল বলতে এই, আর কোনো দল কিন্তু বাংলাদেশে প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট। গ্রুপ থাকতে পারে। তো যাই হোক, 30টা দলের মধ্যে 28টা দলকে একত্র করে যদি কেউ বলে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। কারণ বিএনপির এককভাবে ভোট কত? 50%-এর বেশি। আমি যদি বিদ্রোহী প্রার্থীর ভোটও ধরি তাহলে কিন্তু 55% প্রায়। নিশ্চয়ই আমি ভুল বলছি না। তো এইরকম বিপুলভাবে জয়যুক্ত একটা দল 2/3 মেজরিটি পেয়ে এসছে, তারা অন্যান্য দলের এজেন্ডা কেন বাস্তবায়নে এগিয়ে যাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বিএনপি সংস্কার আলোচনায় পরিষ্কার করেই বলেছিল তারা কোন কোন বিষয়ে একমত এবং কোনগুলো করতে চায় এই মুহূর্তে। ভবিষ্যতের জন্য কোনগুলো রাখতে চায় সেগুলো কিন্তু বলেছে, এর মধ্যে কোনো লুকো নিশ্চয়ই ছাপা নেই। তো নিশ্চয়ই জনাব এখন হাসান এখন মামুন। এটা এটা সংসদে এটা নতুন করে আলোচনা হতে হবে এবং নতুন করে ঐকমত্য হতে হবে। নিশ্চয়ই, আমি এটাই অসংখ্য মনে করি। ধন্যবাদ। আপনাদের আমাদের সঙ্গেই থাকবেন। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ এবং সিনিয়র সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। আপনাদেরকে আবারও স্বাগত। দিনের আরেকটি সংবাদের দিকে আপনাদের নজর চাই। আমরা দেখছি আসলে পেট্রোল পাম্পগুলোতে, রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো অধিকাংশই বন্ধ, যেগুলো বা খোলা আছে সেখানে দীর্ঘ লাইন। একই সাথে সরকার বলছে যে, বিকেলেই যেমন আমরা দেখলাম সংবাদ মাধ্যমকে জানানো হলো যে 2টি জাহাজ আসছে, শিগগিরই এই সংকট কেটে যাবে। আবার একই সাথে দেখছি যে বিপিসির পক্ষ থেকে একটি বরাত দিয়ে সংবাদ গণমাধ্যমে আমরা দেখলাম যে সৌদি আরব থেকে ক্রুড অয়েল পরিবাহী একটি জাহাজ, সেটি অনিশ্চয়তার মধ্যে আছে। এই যে দুই ধরনের সংবাদ, জনাব হাসান মামুন, আপনার কাছে আগে একটু জানতে চাই, এই যে সংবাদের বা তথ্যের যে দুই ধরনের তথ্য, সেটি জনগণকে আরো বিভ্রান্ত করছে কিনা? হ্যাঁ, তথ্য দুই রকম কিনা আমি নিশ্চিত না। আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে সরকার দুই রকম তথ্য দিচ্ছে। এটা আপনি কেন বলছেন বুঝতে পারছি না। যাই হোক, তথ্যগত অসঙ্গতি থাকলে সেটা দ্রুত সংশোধন করা দরকার। কারণ একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু ভিকটিম হয়ে পড়েছি। তো আমরা তো ও, মানে আমাদের তো এখানে সতর্কভাবে চলতে হবে। আমরা পুরোপুরি জ্বালানি নির্ভর। আমাদের পেট্রোল, অকটেন বাদে সব কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় এবং অনেক রকম পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি। আমরা শুধু ক্রুড অয়েল না, আমরা পরিশুদ্ধ তেলও আমদানি করি। আমরা এমনকি ভারত থেকে পাইপলাইনে আমরা কিন্তু তেল, মানে ডিজেল সংগ্রহ করি। এবং এই মুহূর্তে ভারত থেকে এই আমদানিটা জরুরি হয়ে পড়েছে, কারণ অন্যান্য রুটে আমদানি তো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মানে হরমুজ প্রণালীর কি অবস্থা আমরা কিন্তু জানি না, এটা অস্থিতিশীল অবস্থায় আছে। আজকে ইরান অবশ্য একটা ভালো কথা বলেছে যে আমেরিকা, ইসরায়েল এবং মিত্র দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট নৌযান বাদে অন্যান্য নৌযানের উপর তারা আক্রমণ করবে না। ইরান কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তারা তো বেসামরিক স্থাপনার দিক থেকেও আক্রান্ত হচ্ছে। প্রথম আক্রমণটা হয়েছিল স্কুলের ওপর, হাসপাতালের ওপর, তাই না? মানে যুদ্ধাপরাধ হয়েছে। ইরান কিন্তু যুদ্ধাপরাধ পারতপক্ষে করছে না, এটা কিন্তু লক্ষণীয়। ইরান একটা মানে প্রাচীন সভ্যতার দেশ এবং তারা কিন্তু যুদ্ধের মধ্যেও সভ্য আচরণ করার চেষ্টা করছে। মানে এবং একই তারই সাথে এই যে হরমুজ প্রণালীতে মার্কিন এবং ইসরায়েলি জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলের যে সম্মতিটি মিলল, আসলে সেটিও আসলে কি মানবিকতারই একটা উদাহরণ কিনা? না না, আমি তো সেটাই বলছি যে তারা কিন্তু ছাড় দিচ্ছে মনে হয়। এখানে অবশ্য কৌশলগত বিষয় আছে, চায়নার একটা স্বার্থের ব্যাপার আছে। চায়না কিন্তু ইরান থেকে তেল, বিপুল পরিমাণ জ্বালানি তেল ইম্পোর্ট করে এবং এটা দুই দেশ পারস্পরিক স্বার্থে করে। কারণ ইরানের উপর তো স্যাংশন আছে, ইরান অন্য জায়গায় তেল বিক্রি করতে পারে না। এবং হরমুজ প্রণালী দিয়ে চায়না কিন্তু তেল, মানে এশিয়ার দেশগুলো তেল আহরণ করে, বিশেষ করে ক্রুড অয়েল এবং হচ্ছে এলএনজি।
তো আমরা এলএনজির সংকটেও কিন্তু আছি, শুধু ক্রুড অয়েল বললে হবে না, এলএনজি সংকটটা আরো বেশি। কারণ এলএনজি দিয়ে আমরা অনেক কিছু করি, আমরা গ্যাস নির্ভর সাংঘাতিকভাবে, এবং দেশের ভেতর থেকে গ্যাসের মানে সরবরাহ তো খুবই কম এবং ক্রমাগত একই সাথে এলপিজির সরবরাহ তো এই হ্যাঁ, মধ্যপ্রাচ্যের দেশ থেকে। এলপিজির সংকট নাই, কিন্তু এলপিজির দাম বাড়ছে, এলএনজির দামও অধিক হারে বাড়ছে ক্রুড অয়েলের চাইতে আন্তর্জাতিক বাজারে, কারণ তেল নিয়ে তো একটা কাড়াকাড়ি শুরু হয়েছে। তো আমরা মূলত এখন ডিপেন্ড করতে হবে এশিয়ার কতগুলো পয়েন্টের উপর, যেমন সিঙ্গাপুরের উপর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নার উপর, যেখান থেকে আমরা পরিশুদ্ধ তেল আনতে পারি। আর আমি ভারতের কথা বলছিলাম, এখানে আরেকটা কথা উল্লেখ করতে হয় যে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক কিন্তু জটিলতা মুক্ত হতে চলেছে, কারণ দুই পক্ষ থেকেই উদ্যোগী এখন। তো আমরা মানে ভারত থেকে ডিজেল ইম্পোর্ট করতে পারি, কিন্তু সংকট আছে। সংকট হচ্ছে যে ডিজেল বিকল্প উৎসগুলোর দিকে আসলে এখন নজর দিতে হবে। পার্বতীপুরে জনাব, আমাদের স্টোর করার ক্ষমতা কম। জি জনাব আমরা হাসান ফলে মাহমুদ। বিপুল পরিমাণ এনে যে স্টোর করতে পারি, স্টোরেজ সমস্যাটা কিন্তু আমাদেরকে ভোগাচ্ছে। জনাব হাসান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আক্কাস আহমদ। আপনার কাছেও একটু একই বিষয় জানতে চাই। আসলে সরকার যখন বলছে যে সংকট নেই, মোটামুটি ৩০, ৩৫ বা ৩৭ দিনের মজুদ পরিস্থিতি আছে, এবং একই সাথে নতুন জাহাজ দুদিনের মধ্যেই তেলবাহী জাহাজ আসবে, আবার একই সাথে দেখছি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে এই পেট্রোল পাম্পগুলো বন্ধ এবং দীর্ঘ লাইন। দুটো ঘটনা আসলে ঠিক একটা আরেকটার সাথে পরিপূরক হয় কিভাবে? ধন্যবাদ। আসলে এখন হরমুজ প্রণালী তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ উপসাগরীয় রাষ্ট্রগুলোর যে তেল উৎপাদন এবং তেল সরবরাহের যে গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ হচ্ছে যে হরমুজ প্রণালী। তবে এখানে আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি, আপনি যে গালফ স্টেটের মধ্যে কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, তারপর হচ্ছে কাতার, এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু হরমুজ বা ইরান, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু তারা তেল সরবরাহ করে থাকে, তেল রপ্তানি করে থাকে। কিন্তু পাশাপাশি আরেকটা কিন্তু জায়গা আছে, যেটাকে আমরা বলি যে ধরেন আরব সাগরের সাথে হচ্ছে যে এডেন উপসাগর। এডেন উপসাগর কিন্তু একেবারে এটা কিন্তু ওই যে লোহিত সাগর চলে গেছে। লোহিত সাগরের এক প্রান্তে বাম পাশে যদি ধরেন তাহলে সুদান, মিশর, ডান প্রান্তে কিন্তু সৌদি আরব। সেখানে আপনি ধরেন এই যে সৌদি আরবের কিন্তু সেখানে কিন্তু এক্সপোর্ট করার তেল রপ্তানি করার কিন্তু একটা জনাব সুযোগ। আক্কাস মাহমুদ, মানে আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ মুহূর্তে আছে। আপনার কাছে যে কথাটা একটু জি 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 জি, আমি সংক্ষেপে আমি শেষ করছি। লোহিত সাগর দিয়ে কিন্তু সৌদি আরব থেকে তেল আমদানি করার সুযোগটা আছে, তবে কিন্তু সেটা কিন্তু সীমিত। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে কি, এই যে বাংলাদেশের যে বিভিন্ন পেট্রোল পাম্প গুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি একটা কৃত্রিম সংকট তৈরি করার মানে জন্য, এই দাম আচরণ বৃদ্ধি দিয়ে করার একটি ষড়যন্ত্র। এই পদক্ষেপ দিয়ে আসলে এই সংকট সামাল দেওয়া যাবে কিনা আর কি? এইটা দিয়ে সংকট সামাল দেওয়া যাবে, কিন্তু সরকারের এক্ষেত্রে সরকারের একটা পলিসির ব্যাপার আছে। সেই পলিসিটা হচ্ছে কি, আমরা যেভাবে জ্বালানি তেলের অপচয় করি অফিস আদালতে, ইন্ডাস্ট্রিতে, সেগুলো কমিয়ে আনতে হবে, সেগুলো সাশ্রয়, সেগুলো ব্যয় কমাতে হবে, যাতে আমাদের একটি দীর্ঘমেয়াদী সংকট তৈরি না হয়। পাশাপাশি আমাদের যে তেলের বিকল্প আমদানি কিভাবে করা যায়, এই যে আমি সৌদি আরবের যে বিষয়টার কথা বললাম, এই যে আপনার লোহিত সাগর হয়ে যে আরব সাগর হয়ে যে আমাদের দেশে যে তেল আমদানি যে সৌদি আরব থেকে। এবং আরেকটা বিষয় আমি এখানে শেয়ার করি, সেটা হচ্ছে কি, হরমুজ প্রণালীর ওই যে ফারস্য উপসাগর থেকে কিন্তু লোহিত সাগর পর্যন্ত কিন্তু তেলের পাইপলাইন আছে সৌদি আরবের মাঝখানে। মানে এর অর্থ হচ্ছে আসলে বিকল্প উপায় হোক বা যে কোনো উপায় হোক, সরবরাহটা নিশ্চিত করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আক্কাস আহমদ। চাহিদা মেটানো যায়। জনাব আক্কাস আহমদ, আপনাকে ধন্যবাদ। হাসান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।